আসলে ধৈর্যের একটা শেষ আছে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন আর কোনো কিছুই বাঁধ মানে না। তো ঠিক সেরকমই তো ঘটনা ঘটেছে। দেখুন না, পেহেলগাঁও সেই 9-এর দশক থেকে আমরা দেখে যাচ্ছি একের পর এক আমাদের নিরস্ত্র সাধারণ মানুষ যারা অস্ত্র হাতে নেয় না তাদের মেরে এসেছে। পেহেলগাঁওয়ের ঘটনার পর আর বোধহয় চুপ করে থাকা ঠিক হয়নি, চুপ করে থাকা যেত না। আর সেই জন্যই অপারেশন সিঁদুর। আর অপারেশন সিঁদুরের দিশেহারা পাকিস্তান কি করবে না, পাকিস্তান সেই আবার নিরীহ মানুষের উপরে এই অত্যাচার চালাচ্ছে, হামলা চালাচ্ছে। সীমান্ত পারে যাদের বাস তারা দেখুন তারা এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, কারণ সন্ধে নামলেই তো বিপদ বাড়বে, শেলিং হবে, হেভি শেলিং, মারাত্মক ভাবে কিরকম যেন আক্রমণাত্মক হয়ে উঠেছে, মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। এটাই কি তাদের বাঁচার শেষ উপায় বলে মনে করছে, এইভাবে নিরীহ মানুষদের মেরে, নাকি এটা স্বভাবে মারছে? পাকিস্তানের জঙ্গিদের তো স্বভাবই রয়েছে যে নিরীহ মানুষদের ধরে ধরে মারা। আমার সঙ্গে এই মুহূর্তে আখড়ার থেকে আমার সহকর্মী মৈত্রেয়ী রয়েছেন। মৈত্রেয়ী, গতকাল রাতের ওই শেলিং এর অভিজ্ঞতা তোমারও হয়েছে, তো সীমান্ত পারের মানুষগুলো কি করবেন? আবার তো সূর্য ডুবছে, কি ভাবছেন তারা? আর্মি তো টহল দিচ্ছে, কি দেখছো? একেবারেই দেখো, গতকাল রাতের সেই অভিজ্ঞতা আমাদের কাছে এখনো পর্যন্ত টাটকা। ভোর 4টে পর্যন্ত আমরা গোটা রাত জাগা। তার কারণ যেভাবে হেভি শেলিং হচ্ছিল এবং যে শব্দ শোনা যাচ্ছিল তাতে আতঙ্কে আমরাও ছিলাম, কারণ আমাদের ওপরেও সেই হামলা চলে আসতে পারতো। এবং আজকে সকালে সেই সমস্ত গ্রামে আমরা গিয়েছিলাম যেখানে একেবারে শেলিং এর ইম্প্যাক্ট সরাসরি হয়েছে। তাদের এই পরিস্থিতি তৈরি হয়েছিল যে রাত্রিবেলা তারা যে বাড়িতে ছিলেন, একটি বাড়ি, সেই বাড়িতে বাড়ির ভেতরের ঘরে আলমারি দিয়ে, তার আলমারির পেছনে গিয়ে তারা লুকিয়েছিলেন গদি দিয়ে আড়াল করে, তাতে যাতে তারা প্রাণে বেঁচে যান। কিন্তু এটা যাদের পাকা বাড়ি ছিল, কিন্তু এরকম বাড়িও রয়েছে যাদের কাঁচা বাড়ি, যাদের যেটুকু বাড়ি ছিল সেই বাড়ির ছাদ উড়ে গিয়েছে। বাড়ির 5 জন বাচ্চা রয়েছে, বাড়িতে 5টা বাচ্চা এবং যার মধ্যে একটা দুধের শিশু। এই বাড়িতে বয়স্ক রয়েছেন, একজন ব্যক্তি রয়েছেন যিনি বিশেষভাবে সক্ষম। তারা বাড়ি ছেড়ে চলে এসেছেন ব্যাগ বস্তা গুছিয়ে, তাদের থাকার কোনো জায়গা নেই, তারা থাকবেন রাতে আশ্রমে। কারণ রাত্রিবেলা ওই যে ভয়াবহতা তারা দেখেছেন গতকাল রাতে, এবং যেটা তারা এর আগে কখনো চাক্ষুষ করেননি। তার কারণ যে যে জায়গাগুলোতে এখন শেলিং করা হচ্ছে সেগুলো প্রপার সিভিলিয়ান এলাকা। আমরা এই যে রাস্তা দিয়ে রয়েছে, এই যে জম্মু থেকে শুরু করে জম্মু, আখনুর, রাজৌরি, পুঞ্চ, এই যে গোটা সেক্টরটা রয়েছে, এখানে লাইন অফ কন্ট্রোলের ওপর শেলিং হয়। সেখানকার মানুষদের জন্য বাংকার তৈরি করা রয়েছে, কিন্তু তার ভেতরের দিকের যে গ্রামগুলো যেখানে সাধারণ মানুষ আরো বেশি সংখ্যায় থাকেন, বেশি ঘনত্বে, সেই জায়গাগুলোয় যেখানে তারা চাষবাস করে কোনো রকমে দিন গুজরান করেন, তাদের ওপরে কিন্তু এতদিন পর্যন্ত হামলা হয়নি। এমনকি 71 সালেও যারা বয়স্করা রয়েছেন তারাও মনে করতে পারছেন না যে 71-এর যুদ্ধেও কখনো শেলিং হয়েছে, কিন্তু এবার সেখানে শেলিং হয়েছে, মানুষ মারা গিয়েছেন, বাড়ি ঘর ভেঙে গিয়েছে এবং তারা আতঙ্কে ঘর ছাড়ছেন। পুঞ্চ শহর একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। গতকালও পুঞ্চে যে পরিস্থিতি হয়েছিল, গতকাল রাতেও পুঞ্চে হেভি শেলিং হয়েছিল এবং পুঞ্চ শহর কার্যত এই মুহূর্তে খাকা। একটা গোটা শহরের মানুষ তারা কোথাও গিয়ে মাথা গুজেছেন, তারা কেউ আত্মীয় পরিজনের বাড়িতে, কেউ আশ্রমে, কেউ গুরুদুয়ারায় গিয়ে ঠাঁই নিয়েছেন। আর বাকি জায়গাগুলো, রাজৌরির যারা একেবারে প্রান্তিক গ্রামে থাকেন না, তারা কিন্তু লাইন অফ কন্ট্রোলের ওপরে নন, তারা কিছুটা ভেতরে, তাদের সামনে একটা পাহাড়ের ব্যারিকেড হয়তো ছিল, কিন্তু এখন সেই বাধাও কিন্তু থাকছে না, ফলে তাদের আশঙ্কা এখন অনেক বেশি। এবং আমরা শুধু সেখানেই নয়, একেবারে রাত কাটবে অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরে দিশেহারা হয়ে পাক আর্মি যে কি করবে কি করবে না কেউ জানে না, তারা নিজেরাও জানে না। সুতরাং আরো একটা ভয় নিয়ে রাত কাটবে। কেন ভয় লাগবে না জানুন, ভাবুন একবার। রাজৌরির ছবি দেখুন, গতকাল রাতে পাক গোলাবর্ষণে ঘরের মধ্যের অবস্থা কি হয়েছে। সুখী গৃহকোণ ছিল, ড্রয়িং রুম, সেখানে বসার জন্য। কাল এখানে কি কেউ বসেছিলেন নাকি শেল্টারে গিয়েছিলেন? ক্যাজুয়ালিটি হয়নি, ক্ষয়ক্ষতি হয়নি, মারা যাননি কেউ, কিন্তু দগদগে ঘা হয়ে রয়ে গেল বাড়ির এই ছবি।
রাজৌরিতে গোটা রাত সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণের চাক্ষুষ থেকেছিলাম আমরা, এবং সেই গোলাবর্ষণের ইম্প্যাক্ট কতটা হয়েছে সেটাই এবার দেখাবো আমাদের। আমরা এই মুহূর্তে রয়েছি রাজৌরির সীমান্তবর্তী গ্রাম কারাইয়াতে, যার বাড়ি থেকে বলা যেতে পারে 10 মিটার দূরে शेल पड़े এবং সেই शेल পড়ার ইম্প্যাক্টটা কতটা সেটা আপনারা দেখবেন। हाँ, पहले तो ड्रोन आए थे। अच्छा, हमने देखे थे। आपने कहाँ पे देखे? 4-5 देखे थे, इधर घूम रहे थे ऊपर। अच्छा। हाँ, तो उसके बाद थोड़ी देर के बाद हमारे को पता चल गया था कि माहौल खराब हो रहा है। हम अपनी सेफ्टी के लिए दरवाजे जो है गेट वगैरह बंद करके अंदर जाने लगे। जब अंदर जाने लगे तो एक बम पड़ा, ये तो मुझे पता नहीं, इधर पास में पड़ा है। उसके बाद हमने अपने सेफ्टी के लिए अपना जो भी कुछ है, आगे एक अलमारी है उसको आगे किया, उसके पीछे गद्दा किया, उसके पीछे बैठ गए। जब बैठ गए तो उसके बाद ये बम पड़ा, वहाँ पे गिरा था। हाँ जी, हाँ तो जी। उसके इम्पैक्ट में इतना हुआ है। हाँ जी, तो ये देखो कितना नुकसान हुआ है, मकान वगैरह जो एकदम से ऐसा शनकार बचा है। अच्छा, तो हमारा दिल तो घबराहट में हो गया। तो फिर कितने बम गिरे हैं एक के बाद? मुझे 10 बमों की आवाज़ आई थी। বাড়ির বাইরে ছাদ এবং গোটা অংশটাতে শার্পনেল এসেছে এবং বাড়ির বাইরে ভয়াবহভাবে ইম্প্যাক্টেড হয়েছে। শুধু বাড়ির বাইরেই নয়, বাড়ির ভেতর অবধি কিন্তু এই ইম্প্যাক্ট এসে গিয়েছে, যার ফলে ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে শম্পাদেবীর বাড়ি। এবং সেই সময় উনি এবং ওনার পুত্রবধূ তারা দুজন বাড়ির মধ্যে ছিলেন, তারা কোনো রকমে প্রাণ বাঁচিয়েছেন। এই গ্রামের বিস্তারিত জায়গা অন্তত পক্ষে 10টি গুলির শব্দ, 10টি বোমা পড়ার শব্দ তারা শুনেছেন এবং তার ইম্প্যাক্ট তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। তবে তার একটা বার্তা স্পষ্ট, জবাব যে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর দ্বারা, সেই জবাব আরো মুতর দেওয়া উচিত। রাজৌরি থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। অতিথির সুরক্ষা আগে, দেশের সুরক্ষা আগে, দেশের নিরাপত্তা আগে, তারপর তো হামলা, জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তো দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তা, অতিথিদের কথা ভেবে আইপিএল বন্ধ করে দেওয়া হলো। আমার সঙ্গে পারাদীপ রয়েছে সরাসরি। পারাদীপ, বিসিসিআই কি জানাচ্ছে? অতনু, ঠিক এই মুহূর্তে যে খবর তাতে 7 দিনের জন্য আপাতত আইপিএল স্থগিত। তো আমরা জানি যে গতকাল ধর্মশালায় যখন দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচ ছিল, সেই ম্যাচ 10 ওভার গড়ানোর পরে সেই ম্যাচে দেশের অশান্ত পরিস্থিতির জন্য, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সেই ম্যাচে ফ্লাড লাইট নিভিয়ে দেওয়া হয়, ক্রিকেটারদের বাইরে নিয়ে যাওয়া হয় মাঠের, এবং একই সঙ্গে দর্শক শূন্য করে দেওয়া হয় স্টেডিয়াম। এবং তখনই কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন লেগে গেছিলো যে 2025-এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সেটা কি সুষ্ঠুভাবে শেষ করা যাবে। এদিন কিন্তু সকালবেলা একদিকে যেমন বোর্ড কর্তারা আসেন, বোর্ড কর্তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেন, অন্যদিকে আইপিএলের গভর্নিং কাউন্সিল তারা বৈঠকে বসেন, এবং ভার্চুয়াল মিটিংয়ে ফ্র্যাঞ্চাইজি মালিক তারাও বৈঠকে আসেন। এবং তখনই ফ্র্যাঞ্চাইজি মালিকদের জানিয়ে দেওয়া হয় আপাতত অনির্দিষ্টকালের জন্য আইপিএল চালানো সম্ভব হচ্ছে না, কারণ সবার আগে দেশের নিরাপত্তা, সবার আগে দর্শকদের নিরাপত্তা, ক্রিকেটারদের জীবনহানির আশঙ্কা থেকে তাদের সরিয়ে রাখা, এবং সেই কারণেই আইপিএল আপাতত বন্ধ থাকছে। পরবর্তীকালে সেই সময়সীমা আপাতত 7 দিনের করা হয়েছে। যখন এই বৈঠক চলছিল তখন ফ্র্যাঞ্চাইজি মালিকদের পক্ষ থেকে একটা দুটো প্রস্তাব আসে। কি সেই প্রস্তাব? বলা হয়েছিল যে পাকিস্তান সুপার লিগ সেটা যেমন দুবাইতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কি কোনোভাবে দেশের বাইরে বা ভারতের মধ্যে, দেশের মধ্যে যে জায়গায় ঝুঁকি কম, অর্থাৎ চেন্নাই হোক, ব্যাঙ্গালোর হোক, কিংবা কলকাতার ইডেন গার্ডেন্স হোক, সেখানে কি সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব? সেই প্রস্তাব কিন্তু পত্রপাঠ বাতিল করে দেন বোর্ড কর্তারা, পত্রপাঠ বাতিল করে দেন আইপিএল গভর্নিং কাউন্সিলের যারা সদস্য তারা, এবং তারা পত্রপাঠ এটাও জানিয়ে দেন যে সবার আগে দেশের নিরাপত্তা, এবং একই সঙ্গে নোটিফিকেশন জারি করা হয় যে বিদেশের ক্রিকেটাররা এই মুহূর্তে দেশে রয়েছেন, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছেন, তাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন, তাদের দেশে যাতে ফিরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্ন লেগে গেল। এখন অবধি গ্রুপ পর্বে 12টি ম্যাচ বাকি আছে, সেই 12টি ম্যাচ সঙ্গে নকআউট পর্বের ম্যাচ আপাতত এক সপ্তাহ পরে পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত। ধন্যবাদ পারাদীপ। बीसीसीआई ने यह निर्णय लिया है कि आईपीएल को अभी फिलहाल 1 सप्ताह के लिए स्थगित किया गया है। स्थिति है उसका जायजा लेके, सरकार से विचार विमर्श करके, जो हमारे स्टेक होल्डर्स हैं, फ्रेंचाइजी और ब्रॉडकास्टर, इन सबसे बात करके नए शेड्यूल की घोषणा की जाएगी। आगामी अगस्त में भी बांग्लादेश में इंडियन क्रिकेट टीम को जाना है, एशिया कप है, उसको लेकर भी कुछ नहीं भाई, आगे की कोई प्रोग्राम की घोषणा नहीं है।
আর কিছুক্ষণের মধ্যে বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক, একটা জরুরি বৈঠক করে বসেছিল বিদেশ মন্ত্রক এবং তারপরে সাংবাদিকদের মুখোমুখি হবেন। কোনো বড় ঘোষণা হতে পারে, আবার নতুন করে কোনো বড় ঘোষণা অপেক্ষা থাকবে আর কিছুক্ষণের মধ্যেই প্রেস মিট বিদেশ মন্ত্রকের।